যে দেশকে ধ্বংস করে দেওয়ার ঘোষণা দিয়েছিল আমেরিকা ও ইসরায়েল, সেই দেশই এখন মাটির নিচ থেকে নিজের প্রত্যাবর্তনের বার্তা দিচ্ছে। চারদিকে ধ্বংসস্তূপ, আকাশে যুদ্ধের স্মৃতি, কিন্তু ভূগর্ভে চলছে উৎপাদন, মিসাইল, ড্রোন, অস্ত্রের যন্ত্রাংশ। যেন যুদ্ধ শেষ হয়নি, বরং ইরান যুদ্ধের পর আরও বিপজ্জনক এক অধ্যায় শুরু করেছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি হাজির হয়েছেন একটি গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন কেন্দ্রে। ক্যামেরার সামনে দেখা গেছে উৎপাদন লাইন, মিসাইলের অংশ, ড্রোন, সামরিক সরঞ্জাম। বার্তাটা স্পষ্ট, আকাশ থেকে বোমা ফেলে ইরানের অস্ত্র শিল্পকে শেষ করা যায়নি, কারণ ইরান তার যুদ্ধ শক্তির গুরুত্বপূর্ণ অংশকে এমন জায়গায় সরিয়ে নিয়েছে যেখানে উপগ্রহের চোখ পৌঁছালেও বোমার আঘাত সবকিছু ধ্বংস করতে পারে না। কিছু স্থাপনা হয়তো ধ্বংস হয়েছে, কিছু সুড়ঙ্গের মুখ বন্ধ হয়েছে, কিন্তু পুরো নেটওয়ার্ক সেটি টিকে আছে। আরও গুরুত্বপূর্ণ বিষয়, ইরান বলছে উৎপাদন থামেনি, বরং যুদ্ধের পর গতি বেড়েছে। আমেরিকা ও ইসরায়েলের হিসাব ছিল উৎপাদন কেন্দ্র ধ্বংস হবে, ক্ষেপণাস্ত্রের মজুদ কমবে, লঞ্চার হারাবে, তারপর ইরানের পাল্টা আঘাতের ক্ষমতা ভেঙে পড়বে। কিন্তু তেহরান অন্য কৌশল নিয়েছে। একটি কারখানা ধ্বংস হলে আরেকটি খুলবে, একটি সুড়ঙ্গ বন্ধ হলে অন্য পথ খুলবে, একটি স্থাপনা অচল হলে অন্য ভূগর্ভস্থ কমপ্লেক্স কাজ শুরু করবে। অর্থাৎ লক্ষ্য এখন শুধু অস্ত্র বাঁচানো নয়, লক্ষ্য হচ্ছে পুরো অস্ত্র উৎপাদন ব্যবস্থাকে এমনভাবে ছড়িয়ে দেওয়া যাতে একটি বিমান হামলা কখনোই পুরো ব্যবস্থাকে একসঙ্গে নিঃশেষ করতে না পারে। আর এই কৌশলের সঙ্গে যুক্ত হয়েছে ইরানের আরেকটি মারাত্মক পরিবর্তন। যুদ্ধের সময় ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর বা IRGC শুধু প্রচুর মিসাইল ছড়িয়ে, তারা একসঙ্গে ব্যবহার করেছে মিসাইল ও ড্রোন। উদ্দেশ্য ছিল আমেরিকার আকাশ প্রতিরক্ষাকে বিভ্রান্ত করা। একদিকে ব্যালিস্টিক মিসাইল, অন্যদিকে সস্তা ড্রোন, আবার এমন মিসাইল যেগুলো উড়ন্ত অবস্থায় গতিপথ বদলাতে পারে। একটি সস্তা ড্রোন ঠেকাতে যদি কোটি ডলারের ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়, তাহলে প্রতিটি আঘাত প্রতিরোধ করতেও প্রতিরক্ষাকারীর খরচ বাড়তে থাকে। ইরান এই খরচের ব্যবধানকে অস্ত্র বানিয়েছে। এমনকি ইরানের ফাত্তা 2 নিয়ে দাবি রয়েছে এতে হাইপারসনিক গ্লাইড প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। পাশাপাশি কাতার, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থাকে লক্ষ্য করার ঘটনাগুলো এই কৌশলের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। রাডার দুর্বল হলে আকাশ প্রতিরক্ষার চোখই দুর্বল হয়ে যায়, আর চোখ দুর্বল হলে পরের আঘাত আরও বিপজ্জনক হয়ে ওঠে। কিন্তু ইরানের সবচেয়ে বড় চমক এসেছে যুদ্ধ শেষ হওয়ার পর। ইরানের দাবি, যুদ্ধ তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেনি, বরং পুরনো কাঠামোর দুর্বলতা প্রকাশ করেছে। তারপর সেই দুর্বলতা থেকে নতুন কাঠামো তৈরি করা হয়েছে, কমান্ড ও কন্ট্রোল বদলানো হয়েছে, তথ্য আদান প্রদানের পদ্ধতি বদলেছে, ইউনিটগুলোর প্রশিক্ষণ ও মোতায়েন পদ্ধতিতে পরিবর্তন এসেছে। ইরানি কর্মকর্তাদের আরও একটি দাবি নজর কেড়েছে। তাদের ভাষ্য অনুযায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন অবকাঠামোর 85% বেশি যুদ্ধেও অক্ষত ছিল। উৎপাদন ও সরবরাহ চালু ছিল, কিছু উৎপাদন লাইন এখন যুদ্ধের আগের চেয়েও বেশি গতিতে চলছে বলেও দাবি করা হয়েছে। ইরান যদি মাসে 100 থেকে 300টি ব্যালিস্টিক মিসাইল উৎপাদনে ফিরতে পারে, তাহলে 2027 সালের শুরু বা মাঝামাঝি সময়ে তার অস্ত্র ভাণ্ডার আবার 2025 সালের মাঝামাঝি অবস্থার কাছাকাছি পৌঁছাতে পারে। 2028 নাগাদ সেই মজুদ এমন পর্যায়ে যেতে পারে যা ইসরায়েলি পরিকল্পনাকারীদের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। এক এক করে বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব। মিসাইলের ধোঁয়া মিলিয়ে যাচ্ছে, কিন্তু তার রেখে যাওয়া দাগ মুছছে না। তেহরান যেন এবার শুধু মার্কিন ঘাঁটিতে আঘাত করছে না, আঘাত করছে ওয়াশিংটনের যুদ্ধের আত্মবিশ্বাসে। পেন্টাগনের হিসাবেই 18 মার্কিন সেনা নিহত, আহত 757 জনের বেশি। আর এই সংখ্যা সামনে এসেছে এমন এক সময়ে যখন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে আমেরিকার সামরিক চাপ। কিন্তু আসল প্রশ্ন এখানে, এটাই কি পুরো হিসাব, নাকি প্রকাশিত সংখ্যার আড়ালে লুকিয়ে আছে আরও বড় ক্ষয়ক্ষতির গল্প? কারণ ইরান বলছে বাস্তব চিত্র আরও ভয়াবহ। ওয়াশিংটন অবশ্য সেই দাবি মানছে না, কিন্তু যুদ্ধক্ষেত্রে সন্দেহ তৈরি হওয়াটাই এখন বড় বিষয়। আর সেই সন্দেহের শুরু পেন্টাগনের নিজের তথ্য ভাণ্ডার থেকে। যুক্তরাষ্ট্র যখন 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলো, তখন ধারণা ছিল বিমান শক্তি, গোয়েন্দা সক্ষমতা আর বিপুল সামরিক সম্পদের সামনে তেহরান বেশি দিন টিকতে পারবে না। কিন্তু ইরান অন্য হিসাব নিয়ে মাঠে নামল। তেহরান সরাসরি আমেরিকার শক্তির কেন্দ্রে আঘাত করার বদলে ছড়িয়ে দিল চাপ, ঘাঁটি, রাডার, লজিস্টিক্স, সামরিক অবকাঠামো, আঞ্চলিক উপস্থিতি। একটি আঘাত হয়তো ছোট, কিন্তু শত আঘাত সেটাই হয়ে উঠতে পারে কৌশলগত বিপর্যয়। আর এখন সেই চাপের একটি দৃশ্যমান ফল সামনে এসেছে মার্কিন সেনাদের হতাহতের হিসাবে।
পেন্টাগনের ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালাইসিস সিস্টেম ডিকাস এর তথ্য অনুযায়ী নিহত 18, আহত 757 জনের বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্প্রতি ওই তথ্য ভাণ্ডারে 50 জনেরও বেশি আহত সেনার তথ্য যুক্ত হয়েছে। অর্থাৎ যুদ্ধের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে থাকা সেনাদের উপর নয়, আহতের সংখ্যা বলছে সংঘাতের অভিঘাত কতটা বিস্তৃত হয়েছে। কিন্তু এখানেই তৈরি হচ্ছে রহস্য। ডিকাসে ওভারসিজ অপারেশনস নামে একটি নতুন বিভাগ যুক্ত করা হয়েছে। সেখানে 7 জুলাই থেকে নিহত ও আহত মার্কিন সেনাদের তথ্য যোগ হচ্ছে, কিন্তু কোন সংঘাতে তারা হতাহত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা নেই। এই নীরবতাই প্রশ্ন বাড়াচ্ছে। যদি সবকিছু স্বাভাবিক হয় তাহলে তথ্যের এত অস্পষ্টতা কেন? আরও বড় প্রশ্ন, আগের হিসাব কেন বদলে গেল? ইরানের হামলার মধ্যেই পেন্টাগনের তথ্য ভাণ্ডারে একসময় 4 জন নিহত এবং কয়েক ডজন আহত সেনার সংখ্যা কমে যাওয়ার ঘটনা সামনে এসেছিল। সেখান থেকেই শুরু হয় বিতর্ক। যুদ্ধের সময় ক্যাজুয়ালিটি ডেটা বদলানো অস্বাভাবিক নয়। ভুল তথ্য সংশোধন হতে পারে, বিভিন্ন অপারেশনের হিসাব নতুন করে শ্রেণীবদ্ধ হতে পারে। কিন্তু যুদ্ধের মাঝখানে সংখ্যার ওঠানামা জনমনে অন্য সন্দেহ তৈরি করে। তেহরান সেই সুযোগটাই নিচ্ছে। ইরানের বক্তব্য, ওয়াশিংটন নিরাপত্তার অজুহাতে পূর্ণ ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করছে না। কারণ 6 মার্কিন সেনার মরদেহ কুয়েত থেকে ফিরিয়ে নেওয়ার দৃশ্য সামনে আসার পর প্রশ্নটা আরও তীব্র হয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি কি সত্যি আগের মতো নিরাপদ, নাকি ইরান এমন একটি যুদ্ধ পদ্ধতি বেছে নিয়েছে যেখানে প্রতিটি ঘাঁটি নিজেই সম্ভাব্য লক্ষ্য? আমেরিকার কাছে আছে বিশাল বিমানবহর, স্যাটেলাইট, স্টেলথ প্রযুক্তি, দূরপাল্লার অস্ত্র, উন্নত গোয়েন্দা ব্যবস্থা। ইরান তাই অন্য পথ বেছে নেয়, যুদ্ধকে ব্যবহার করে তোলা। একটি মার্কিন ঘাঁটিতে হামলা মানে শুধু কয়েকটি ভবনের ক্ষতি নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বিমান প্রতিরক্ষা, সৈন্য মোতায়েন, লজিস্টিক্স, গোলাবারুদ, মিসাইল প্রতিরক্ষা, ঘাঁটির নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন নজরদারি। অর্থাৎ একটি আঘাতের প্রতিক্রিয়ায় আমেরিকাকে বহুগুণ বেশি সম্পদ ব্যয় করতে হয়। এটাই ইরানের কৌশলগত চাপ। আর এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি উদ্বেগ, মার্কিন অস্ত্র ভাণ্ডার। ইরানের দাবি, দীর্ঘ সংঘাতে আমেরিকার অস্ত্র ও সামরিক সরঞ্জামের মজুতে চাপ তৈরি হচ্ছে। পেন্টাগনের এক বদ্ধ ঘরে জ্বলছে শুধু ল্যাপটপের নীল আলো। টেবিলে ছড়িয়ে থাকা স্যাটেলাইট ম্যাপ আর গোপন রিপোর্টের স্তূপের সামনে বসে কয়েকজন শীর্ষ কর্মকর্তা। বিশ্ব যখন ভাবছে যুদ্ধ বুঝি থেমে গেল, ঠিক তখনই ভেতরের ঘরে টেবিলে নেমে আসছে এক গোপন হিসাব, যে হিসাব ওয়াশিংটনের ঘুম কেড়ে নিয়েছে। কূটনীতির টেবিলে যখন শান্তির গুঞ্জন, তখন পারস্যের পাহাড় কেটে তৈরি ভূগর্ভস্থ মিসাইল সাইলো থেকে ভেসে আসছে সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতার গর্জন। তেহরানের রাজনৈতিক ধর্মীয় মহল থেকে হুঁশিয়ারি এসেছে স্পষ্ট ভাষায়, ইসরায়েল তো মাত্র 2000 কিলোমিটারের মধ্যে, ইরানি ক্ষেপণাস্ত্রের নাগালে বহু আগে থেকে, এবার লক্ষ্য আরও দূরে। ইরানের এক প্রভাবশালী ধর্মগুরু আব্দুল নবী মুসাবি ফার্দ প্রকাশ্যেই দাবি করেছেন, তেহরান এমন এক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পথে এগোচ্ছে যার আওতা ছুঁতে পারে 15,000 কিলোমিটার। অর্থাৎ তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড আর নিরাপদ নয়। মার্চে ইরান দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে আন্তঃমহাদেশীয় পাল্লার 2টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল বলে নিশ্চিত হয়েছে পশ্চিমা সূত্র। একটি ব্যর্থ হয়, একটি প্রতিহত হয়। প্রমাণ যাই হোক, বার্তাটা স্পষ্ট, তেহরান আর কেবল আঞ্চলিক শক্তি হয়ে থাকতে রাজি নয়। পশ্চিমারা ভেবেছিল মাসের পর মাস আকাশ হামলা আর নিষেধাজ্ঞা দিয়ে তেহরানের কোমর ভেঙে দেবে। অপারেশন এপিক ফিউরি নামের এই যুদ্ধ ফেব্রুয়ারিতে শুরু হয়ে টানা 5 মাসের বেশি গড়িয়েছে, কিন্তু ফল হয়েছে ঠিক উল্টো। মার্কিন সংবাদ মাধ্যম আর ওয়াশিংটনের নিজস্ব থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর ফাঁস হওয়া হিসাব বলছে, এই লড়াইয়ে যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্সের ভাণ্ডার প্রায় ভেঙে পড়ার জোগাড়। থার্ডার প্যাট্রিয়টে ধস। যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের হাতে ছিল প্রায় 452টি থার্ড ইন্টারসেপ্টর আর প্রায় 2200টি প্যাট্রিয়ট। CSIS এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী থার্ডের মজুদ প্রায় 80% পর্যন্ত কমে গেছে। প্যাট্রিয়টের ভাণ্ডার নেমে এসেছে প্রায় 2/3 কম, হাতে বাকি 750 থেকে 800 মতো। হাতে নেই লং রেঞ্জ স্ট্রাইক, টমাহক ক্রুজ মিসাইল, ATACMS আর নতুন প্রেসিশন স্ট্রাইক মিসাইল ও রিজার্ভও ফেব্রুয়ারি থেকে হু হু করে খরচ হয়েছে। একাই যুদ্ধ শুরুর পর থেকে হাজারো টমাহক আর 13,000-এর বেশি অস্ত্র ছোড়া হয়েছে ইরানি লক্ষ্যবস্তুতে। $67 বিলিয়ন হাহাকার। পেন্টাগন জরুরি ভিত্তিতে কংগ্রেসের কাছে $67 বিলিয়ন বাড়তি বাজেট চেয়েছে, যার $18.2 বিলিয়ন শুধু থার্ড, প্যাট্রিয়ট আর টমাহকের ভাণ্ডার পূরণেই বরাদ্দ। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ পূর্ব মজুতে ফিরতেই সময় লাগতে পারে 3 থেকে 7 বছর। পেন্টাগনের কর্তারা যখন কংগ্রেসের দুয়ারে দুয়ারে ঘুরছেন জরুরি তহবিলের জন্য, ঠিক তখন তেহরান তার 1000 ফুট গভীরে বাঁকনিয়া মিসাইল সাইলো আর পাহাড় কেটে তৈরি মিসাইল সিটিতে নীরবে বাড়িয়ে চলেছে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উৎপাদনের গতি।
মার্কিন সামরিক সূত্র এমনকি স্বীকার করেছে ফাঁকা এলাকায় পড়তে যাওয়া ইরানি প্রজেক্টাইল ইচ্ছাকৃতভাবে ভূপাতিত না করার সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের, কারণ প্রতিটি ইন্টারসেপ্টরই এখন সোনার হরিণ। পশ্চিমাদের ইন্টারসেপ্টরের মজুদ যখন তলানিতে, তখন ইরানের এই দূরপাল্লার হুঙ্কার নিছক ফাঁকা আওয়াজ নয়। এটাই মূল কারণ যার জেরে ওয়াশিংটনের সবচেয়ে আগ্রাসী নীতি নির্ধারকরাও নতুন করে বড় ধরনের সামরিক অভিযান আপাতত স্থগিত রাখতে বাধ্য হয়েছেন। জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান নিজেই গোপনে সতর্ক করেছেন বলে জানা গেছে। তেহরান জানে ঠিক কোন মুহূর্তে কোন চাল দিতে হয়। 10 পারমাণবিক বোমা কি ইরানের হাতে? যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর সমীকরণ। একদিকে যুদ্ধের আগুন, অন্যদিকে পারমাণবিক আতঙ্ক। আর এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে ইরান যেন এমন এক দরজা খুলে দিয়েছে যার ওপাশে অপেক্ষা করছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর শক্তির সমীকরণ। প্রশ্নটা তাই সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি 10টি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে ইরান? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। ইরানের কাছে এখন 10টি প্রস্তুত পারমাণবিক বোমা আছে, এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। বরং আলোচনাটি মূলত ইরানের মজুত করা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এবং সেটিকে অস্ত্র উপযোগী পর্যায়ে নেওয়ার সম্ভাবনাকে ঘিরে। আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর আগের প্রতিবেদনে ইরানের 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় মজুতের কথা উঠে এসেছে। আর এখানেই গল্পটা ভয়ঙ্কর, কারণ পারমাণবিক অস্ত্র তৈরির জন্য 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আর 90% অস্ত্র গ্রেড ইউরেনিয়ামের মধ্যে পার্থক্য থাকলেও 60% পৌঁছানোকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হয়। তাই ইরানের হাতে ঠিক কতটা বোমা আছে, এই প্রশ্নের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরেকটি প্রশ্ন: তেহরান চাইলে কত দ্রুত সেই সক্ষমতার দিকে এগোতে পারবে। এখনকার যুদ্ধ পরিস্থিতি এই প্রশ্নকে আরও বিস্ফোরক করে তুলেছে। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুধু ক্ষেপণাস্ত্র আর ড্রোনের লড়াইয়ে সীমাবদ্ধ নেই। পারমাণবিক স্থাপনা, সামরিক অবকাঠামো, সমুদ্রপথ সবকিছুই এই সংঘাতের অংশ হয়ে উঠেছে। আর এর মধ্যেই হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হয়েছে নতুন চাপ। রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির উদ্যোগ ভেঙে পড়ার পর ইরান আরও আক্রমণাত্মক অবস্থানের হুমকি দিয়েছে এবং হরমুজে মার্কিন অবরোধ ভাঙার জন্য নির্ভুল সামরিক হামলার প্রস্তুতির কথা জানিয়েছে। অর্থাৎ তেহরান এখন শুধু নিজের ভূখণ্ড রক্ষার কথা বলছে না, বরং যুদ্ধের খরচ যুক্তরাষ্ট্রের জন্য বাড়িয়ে দেওয়ার কৌশল নিচ্ছে। এখানেই আসে পারমাণবিক হুমকির বিষয়টি। ইরানের অভ্যন্তর থেকে মাঝে মধ্যে এমন বক্তব্য এসেছে যে যদি দেশটির অস্তিত্বের উপর সরাসরি আঘাত আসে তাহলে পারমাণবিক নীতিতেও পরিবর্তন আসতে পারে। কিন্তু রাজনৈতিক বক্তব্য আর বাস্তবে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলা, এই দুই জিনিস এক নয়। এখন পর্যন্ত প্রকাশ্য নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ইরান সফলভাবে পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে এমন প্রমাণ নেই। এমনকি IAEA এর তথ্যও মূলত ইউরেনিয়াম মজুদ, সমৃদ্ধকরণ এবং নজরদারির সক্ষমতা নিয়ে। ইরান নিজেও দীর্ঘদিন ধরে বলে আসছে তার পারমাণবিক কর্মসূচির লক্ষ্য বেসামরিক ব্যবহার। IAEA এর দেশভিত্তিক তথ্যেও ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির কথা উল্লেখ আছে। তাহলে এত ভয় কেন? কারণ পারমাণবিক রাজনীতিতে শুধু একটি বোমা হাতে থাকা নয়, বোমা তৈরির সক্ষমতার কাছাকাছি পৌঁছে যাওয়াও একটি কৌশলগত অস্ত্র। ইরানের ক্ষেত্রে এই সক্ষমতাই পশ্চিমাদের সবচেয়ে বড় উদ্বেগ। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের স্বাভাবিক প্রয়োজনের তুলনায় অনেক বেশি। IAEA এর প্রতিবেদনে দেখা গেছে, ইরান বহু বছর ধরেই আগের আন্তর্জাতিক চুক্তিতে নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করেছে। একটি কার্যকর পারমাণবিক অস্ত্রের জন্য শুধু উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম যথেষ্ট নয়, প্রয়োজন অস্ত্র নকশা, উপযুক্ত উপাদান, বিস্ফোরণ ব্যবস্থা, প্রকৌশল সক্ষমতা এবং শেষ পর্যন্ত একটি নির্ভরযোগ্য ডেলিভারি সিস্টেম। বরং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, বিশ্ব এখন ঠিক জানে না ইরানের পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থান কোথায় দাঁড়িয়ে আছে। যুদ্ধের কারণে পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা হয়েছে। নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে IAEA এর পরিদর্শন ও যাচাই কার্যক্রমও নানা সময়ে বাধাগ্রস্ত হয়েছে। রাত তখন গভীর। তেল আবিবের আকাশে বেজে ওঠে সাইরেন। মানুষ ছোটে বাংকারের দিকে। এই সাইরেন যে ক্ষেপণাস্ত্রের জন্য বাজছে তার নাম আগে থেকেই লেখা আছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবচেয়ে ভয়ের তালিকায়, কাদার F। প্রায় 2000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র শুধু কাগজে কলমের হুমকি নয়, এটি এক প্রমাণিত যুদ্ধক্ষেত্রে বহুবার ব্যবহৃত অস্ত্র। আর তার চেয়েও বড় প্রশ্ন এখন উঠছে অন্য জায়গায়, এরপর কোথায়? কাদার পরিবারের সবচেয়ে দীর্ঘ পাল্লার সদস্য এই কাদার F।
2007 সালে প্রথম প্রকাশ্যে আসা এই সিরিজের শিকড় গিয়ে ঠেকে শাহাব 3 পর্যন্ত, যার প্রযুক্তিগত ভিত্তি এসেছিল উত্তর কোরিয়া আর সোভিয়েত আমলের নকশা থেকে। কিন্তু ইরান বসে থাকেনি পুরনো নকশা নিয়ে। কাদার এস, কাদার এইচ পেরিয়ে কাদার এফ এখন 2 স্তরের নকশায় তৈরি। তরল জ্বালানির প্রথম স্তর আর বিচ্ছিন্নযোগ্য ওয়ারহেড অংশ। শাহাবের যেখানে জ্বালানি ভরতে ঘন্টার পর ঘন্টা লাগত, কাদার এফ প্রস্তুত হয়ে যায় মাত্র 30 মিনিটে। অর্থাৎ উৎক্ষেপণের আগেই তাকে মাটিতে ধরে ফেলা আরও কঠিন। ইনার্শিয়াল নেভিগেশনের সঙ্গে জিপিএস সংশোধনযুক্ত এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড শেষ মুহূর্তে দিক পরিবর্তন করতে পারে নিশানা আরও নিখুঁত করার জন্য। প্রায় 1000 কেজি পর্যন্ত প্যালট বহনে সক্ষম কাদার এফ এর কিছু সংস্করণে আছে ক্লাস্টার মিউনিশন, যা একসঙ্গে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার জন্য ডিজাইন করা। 2025 সালের জুনে ইরান ইসরায়েল সংঘাতের সময় বিপ্লবী গার্ড নিজেই স্বীকার করেছিল কাদার সিরিজ, ইমাদ আর কঠিন জ্বালানির খাইবার সেখান একসঙ্গে ব্যবহার করার কথা। লক্ষ্য ছিল তেল আবিব আর হাইফা। আর 2026 সালের ফেব্রুয়ারিতে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর প্রতিশোধমূলক হামলায় ইরান আবার কাদার ব্যবহারের কথা স্বীকার করে। এবার নতুন খোরামশার 4 এর সঙ্গে যৌথভাবে ক্লাস্টার ওয়ারহেড নিয়ে তেল আবিবের কাছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন এটাকে বর্ণনা করেছিল এক জ্যেষ্ঠ কর্মকর্তা হত্যার প্রতিশোধ হিসেবে। ইসরায়েলও পাল্টা লক্ষ্যবস্তু করেছে ইস্পাহানে মজুত রাখা কাদার ক্ষেপণাস্ত্র আর উৎক্ষেপণ কেন্দ্র। যুদ্ধ শুধু আকাশে নয়, লড়াই চলছে মাটির নিচে। কাদার এফ ইরানের সবচেয়ে আধুনিক অস্ত্র নয়, নতুন কঠিন জ্বালানির ডিজাইনগুলো দ্রুত উৎক্ষেপণযোগ্য আর ট্র্যাক করা কঠিন। কিন্তু কাদার এফ এর গুরুত্ব ভিন্ন জায়গায়। এটা ইরানের প্রমাণিত রণাঙ্গনে যাচাই হওয়া এমন এক ব্যবস্থা যা বারবার ইসরায়েলের গভীরে আঘাত হানার সক্ষমতা দেখিয়েছে। বিশ্লেষকরা বলছেন ম্যানুভারেবল ওয়ারহেড আর ক্লাস্টার সংস্করণ সরাসরি আয়রন ডোম আর থার্ডের মতো ব্যবস্থাকে ফাঁকি দিতে তৈরি করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের 2022 সালের হিসাব অনুযায়ী ইরানের হাতে 3000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পাহাড় কেটে তৈরি মিসাইল সিটি নামের ভূগর্ভস্থ ঘাঁটিতে সুরক্ষিত শাহাব 3, সেজ্জিল আর খোররামশার পরিবারের অস্ত্র। আর সবচেয়ে চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হচ্ছে উত্তর কোরিয়ার হোয়াসং 15 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত 80 টনের একটি রকেট বুস্টার পিয়ংইয়ং থেকে তেহরানে পাচার হয়ে থাকতে পারে। যে হোয়াসং 15 এর পাল্লা প্রায় 8000 কিলোমিটার, তাত্ত্বিকভাবে মার্কিন মূল ভূখণ্ডের বড় অংশ যার নাগালে। ইরানের হাতে কার্যকর পারমাণবিক অস্ত্র বা প্রমাণিত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের কোনো স্বাধীনভাবে যাচাই হওয়ার প্রমাণ নেই। ইরান কি করতে চায় আর তার হাতে আসলে কি আছে, এই দুয়ের মধ্যে ফারাক বিশাল। তবু পশ্চিমা বিশ্লেষকদের ঘুম উড়িয়ে দিচ্ছে অন্য একটি হিসাব, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক প্রযুক্তি, ড্রোন ঝাঁক, ভূগর্ভস্থ ঘাঁটি আর ইলেকট্রনিক যুদ্ধ কৌশল মিলিয়ে ইরান বছরের পর বছর ধরে গড়ে তুলেছে এমন এক কৌশল যার লক্ষ্য একটাই, যুক্তরাষ্ট্রের প্রচলিত সামরিক প্রাধান্যকে যতটা সম্ভব ব্যয়বহুল আর ঝুঁকিপূর্ণ করে তোলা। 90-এর দশক। তেহরান আর পিয়ংইয়ং তখন থেকে একে অপরের মিসাইল প্রযুক্তির গোপন অংশীদার। দুই দেশই বহু বছর ধরে বিশ্বাস করে এসেছে আধুনিক যুদ্ধে টিকে থাকার একমাত্র রক্ষা কবচ হল শক্তিশালী মিসাইল বাহিনী। 2020 দশকে একের পর এক আঞ্চলিক সংঘাত সেই বিশ্বাসকে সত্যি প্রমাণ করে দিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো এত পুরনো সম্পর্ক থাকা সত্ত্বেও গত কয়েক বছরে দুই দেশের প্রযুক্তিগত সহযোগিতা কার্যত থমকেছিল। করোনাকালে উত্তর কোরিয়া নিজেকে এমনভাবে বিচ্ছিন্ন করে ফেলেছিল যে বাইরের কারো সাথে তেমন যোগাযোগই রাখেনি। এরপর দুই দেশই নিজেদের অস্ত্রশিল্পে এতটাই স্বনির্ভর হয়ে ওঠে যে একে অপরের প্রয়োজন আগের মতো ছিল না। 2024 সালে অবশ্য দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ আবার শুরু হয়। আর এখানেই ঢুকে পড়ে তৃতীয় এক শক্তি, রাশিয়া। মস্কো আজ পিয়ংইয়ং আর তেহরান দুই দেশের সাথেই এত গভীর সামরিক সম্পর্কে জড়িয়ে গেছে যে বিশ্লেষকদের প্রশ্ন একটাই, রাশিয়া কি ইরান আর উত্তর কোরিয়ার মধ্যকার সেতু হয়ে উঠবে? 2026 সালের ইরান যুদ্ধ কি সেই পুরনো সম্পর্ককে আবার জাগিয়ে তুলবে? দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা অবশ্য বলছে এখনো পর্যন্ত উত্তর কোরিয়া ইরানের মিসাইল বাহিনী পুনর্গঠনে সরাসরি হাত লাগায়নি, কিন্তু এখনো পর্যন্ত কথাটার মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের ইঙ্গিত। কারণ দুই দেশই নিজেদের মিসাইল যুদ্ধক্ষেত্রে পরীক্ষা করে দেখেছে। ইরান তার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল, উপসাগরীয় দেশ আর আমেরিকান ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার নানা কৌশল প্রয়োগ করেছে। একসাথে অনেক ক্ষেপণাস্ত্র ছোড়া থেকে শুরু করে আকাশে উঁচুতে ছোট ছোট বিস্ফোরক ছড়িয়ে দেওয়া পর্যন্ত। আর এখানে উত্তর কোরিয়া হতে পারে ইরানের সবচেয়ে বড় সহায়ক, কারণ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেওয়ার আরও উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করছে তারা। ইউক্রেনীয় গোয়েন্দা তথ্য বলছে উত্তর কোরিয়া তাদের হোয়াসং 11 সিরিজের ক্ষেপণাস্ত্র ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে সেখান থেকে পাওয়া বাস্তব তথ্য দিয়ে সেগুলোকে আরও নিখুঁত করে তুলেছে।
এই নির্ভুলতা শুধু উত্তর কোরিয়ার নিজের প্রয়োজনই নয়, ইরানের জন্য হতে পারে লোভনীয় এক প্রযুক্তি। যদি এই যুদ্ধের পর ইরান সিদ্ধান্ত নেয় পারমাণবিক অস্ত্র বানানোরই, তাহলে তাদের প্রয়োজন হবে দূরপাল্লার এমন ক্ষেপণাস্ত্র যা শুধু প্রতিবেশী নয়, পৌঁছাতে পারবে আরও দূরের শত্রুর কাছে, এমনকি খোদ আমেরিকার মাটিতেও। ইরানের কাছে ইতিমধ্যেই আছে এমন মাঝারি পাল্লার অস্ত্র যা ইসরায়েল আর আমেরিকার আঞ্চলিক ঘাঁটিকে ঝুঁকিতে রাখতে পারে। তাই এই নতুন আগ্রহ শুধু তাৎক্ষণিক প্রয়োজন নয়, বরং রাজনৈতিক ও কৌশলগত এক বার্তা, আমরা আরও দূরে আঘাত হানতে সক্ষম। তেহরানের নিজস্ব মহাকাশ কর্মসূচি বহুদিন ধরে এই দূরপাল্লার বহু স্তর বিশিষ্ট রকেট প্রযুক্তি পরীক্ষার এক আড়াল হিসেবে কাজ করে আসছে। অন্যদিকে উত্তর কোরিয়ার হাতে আছে প্রায় 10 বছরের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার অভিজ্ঞতা। অতীতে ইরান নিজেই উত্তর কোরিয়ার দূরপাল্লার কর্মসূচিতে সাহায্য করেছিল বলে প্রমাণ আছে, তাই এবার পালা বদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তবে এখানে সবচেয়ে বড় অনিশ্চয়তা, আন্তর্জাতিক কূটনীতি কি তেহরানকে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থেকে নিবৃত্ত রাখতে পারবে, নাকি এই নীরব সহযোগিতা একদিন প্রকাশ্যে চলে আসবে বিশ্ব রাজনীতির মঞ্চে, কেউ জানে না। বিশেষজ্ঞদের মতে আমেরিকা, দক্ষিণ কোরিয়া, উপসাগরীয় দেশ আর ইসরায়েলকে এখনই কড়া নজরদারি আর সক্রিয় কূটনীতি দুটোই একসাথে চালিয়ে যেতে হবে। নইলে যে সমীকরণ আজ শুধু গুঞ্জন, আগামীকাল তা হয়ে উঠতে পারে এক নতুন বৈশ্বিক সংকটের সূচনা। পেন্টাগনের চোখকে ফাঁকি দিয়ে কাস্পিয়ান সাগরে পুতিন ইরানের গোপন অক্ষ। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক নজিরবিহীন স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক দিল ইরান ও রাশিয়া। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন তেহরানের ওপর সামরিক চাপ ও অর্থনৈতিক অবরোধের জাল শক্ত করছিল, ঠিক তখনই ওয়াশিংটনকে সবচেয়ে বড় সারপ্রাইজ দিল ভ্লাদিমির পুতিনের ক্রেমলিন। পেন্টাগন যা কল্পনাও করতে পারেনি, কাস্পিয়ান সাগরের ওপর দিয়ে ঠিক সেটাই ঘটিয়ে চলেছে রাশিয়া ও ইরানের এই শক্তিশালী নতুন মিত্র জোট। এতদিন ধরে পশ্চিমারা ভেবেছিল মার্কিন হামলায় তেহরানের সামরিক ও ড্রোন অবকাঠামো অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। কিন্তু এনবিসি নিউজের সাম্প্রতিক বিস্ফোরক ফাঁস করা আন্তর্জাতিক গোপন নথিতে দেখা যাচ্ছে, কাস্পিয়ান সাগরের সুরক্ষিত জলসীমা ব্যবহার করে রাশিয়া এখন ইরানকে রকেট গতিতে ড্রোন উপাদান, রিমোট ব্যালিস্টিক মিসাইল যন্ত্রাংশ, উচ্চমাত্রার TNT বিস্ফোরক এবং বিপুল পরিমাণ গোলাবারুদ পৌঁছে দিচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো পাশরদান সম্পূর্ণ ঘুরে গেছে। একসময় যে ইরান ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোকে শাহিদ ড্রোন সরবরাহ করেছিল, আজ সেই রাশিয়াই কাস্পিয়ান সাগর দিয়ে 2 ডজনেরও বেশি কার্গো জাহাজে করে তেহরানের অস্ত্রাগার পুনর্গঠন ও শক্তিশালী করার জন্য সর্বাধুনিক প্রযুক্তি ও রসদ পাঠাচ্ছে। মার্কিন ও পশ্চিমা নৌবাহিনী বিশ্ব মহাসাগরের যে কোনো প্রান্তে হস্তক্ষেপ করতে পারলেও কাস্পিয়ান সাগরের বিশাল জলরাশিতে তাদের কোনো প্রবেশাধিকার নেই। এটি কেবল ইরান, রাশিয়া এবং পার্শ্ববর্তী 3টি দেশের এক্সক্লুসিভ ভূ কৌশলগত জোন। জাহাজের অটোমেটিক ট্র্যাকিং সিস্টেম বা AIS বন্ধ রেখে মার্কিন উপগ্রহ ও পশ্চিমা গোয়েন্দাদের চোখকে সম্পূর্ণ অন্ধ করে কোটি কোটি ডলারের সামরিক চালান পৌঁছে যাচ্ছে ইরানের আমিরবাদ ও বান্দার আনজালি বন্দরে। তবে এই ড্রোন আর TNT চালানের চেয়েও বড় ভূ রাজনৈতিক তোলপাড় সৃষ্টি করেছে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রাশিয়ার নতুন পদক্ষেপ। সংঘাতের মেঘ ঘনীভূত হওয়ার পর বুশেহর কেন্দ্র থেকে রাশিয়ান পরমাণু বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়া হলেও রুশ রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম সম্প্রতি পেন্টাগনকে স্পষ্ট বার্তা দিয়ে নতুন করে তাদের বিশেষজ্ঞদের বুশেহরে ফেরত পাঠাতে শুরু করেছে। শুধু তাই নয়, ইরানের সাথে নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি এবং রেস্ট আস্তারা রেলওয়ে প্রজেক্টের মাধ্যমে আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর গড়ে তোলার মেগা চুক্তি চূড়ান্ত করছে তারা। একদিকে কাস্পিয়ান সাগর দিয়ে হু হু করে আসা রাশিয়ান সামরিক রসদ, যা দিয়ে ইরান তাদের প্রলয়নকারী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল অস্ত্রাগারকে আগের চেয়েও 3 গুণ শক্তিতে পুনর্গঠিত করছে। অন্যদিকে রোসাটমের সরাসরি তত্ত্বাবধানে পারমাণবিক সক্ষমতার এই অভূতপূর্ব উন্মেষ দুই মিলে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক ও ইউরেশিয়া রণকৌশলকে পুরোপুরি বিপর্যস্ত করে দিয়েছে। ওয়াশিংটন এখন বুঝতে পারছে, ইরানকে একা আঘাত করতে গিয়ে তারা মস্কো ও তেহরানকে এমন এক স্থায়ী সামরিক জোটে বেঁধে দিয়েছে যা পুরো মধ্যপ্রাচ্য থেকে মার্কিন আধিপত্যকে উপড়ে ফেলার ক্ষমতা রাখে। পেন্টাগনের সামরিক পরিকল্পনাবিদরা এখন হিসাব মেলাতে পারছেন না। যুক্তরাষ্ট্র কি ইউক্রেন সীমান্ত সামলাবে, ইউরোপে ন্যাটোর অস্তিত্ব রক্ষা করবে, নাকি কাস্পিয়ান সাগরের এই গোপন অক্ষে অস্ত্রসজ্জিত হতে থাকা ইরানকে ঠেকাবে? রাশিয়া ও ইরানের এই মাস্টার স্ট্রোক কেবল সামরিক রসদের আদান প্রদান নয়, এটি ওয়াশিংটনের একক বিশ্ব আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার এক দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান।
মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়ার আকাশে এখন নতুন এক পরাশক্তি জোটের সূর্য উদিত হচ্ছে, আর ট্রাম্পের আমেরিকা তাদেরই পাতা ফাঁদে আটকা পড়ে কেবল নীরবে পরাজয়ের প্রহর গুনছে। ওয়াশিংটনের পেন্টাগনে তখন এক জরুরি বৈঠক চলছে। বড় পর্দায় ভেসে উঠছে রাডার স্ক্রিনের একের পর এক লাল বিন্দু। প্রতিটি বিন্দু মানে একটি ইরানি মিসাইল, আর প্রতিটি মিসাইলের গতিপথ যেন কোনো এক অদৃশ্য হাতে বদলে যাচ্ছে মাঝখানে। রুমের ভেতর নীরবতা, কারণ যে প্রযুক্তি দিয়ে বছরের পর বছর মিসাইল ঠেকানো হয়েছে সেই প্রযুক্তি যেন হঠাৎ অচল হয়ে পড়ছে। প্রশ্ন একটাই, ইরান কি সত্যিই এমন কিছু তৈরি করে ফেলেছে যা আমেরিকার সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC দাবি করেছে এক চমকে দেয়া তথ্য। বাহিনীর মুখপাত্র হোসেন মোহিবি প্রেস টিভিকে জানিয়েছেন, ইরানের মিসাইলগুলো এখন আর শুধু এক বিন্দু থেকে ছুটে গিয়ে আরেক বিন্দুতে আঘাত হানে না, বরং এগুলো রয়েছে নিজস্ব দিক নির্দেশনা আর কৌশলগত চালচালনের সক্ষমতা। উড্ডয়নের মাঝপথে দিক বদলে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার ক্ষমতা। প্রচলিত ব্যালিস্টিক মিসাইলের ধারণাকেই যেন উল্টে দিচ্ছে এই দাবি। শুধু তাই নয়, IRGCর দাবি সাম্প্রতিক সংঘাতের সময় তারা কেবল সামরিক স্থাপনা নয়, লক্ষ্যবস্তু বানিয়েছিল বিদ্যুৎ নেটওয়ার্কের একাংশকেও, মিসাইল আর ড্রোনের মাধ্যমে। মহিবির ভাষায় এই কৌশলের মূল লক্ষ্য শত্রুর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকেই পঙ্গু করে দেয়া। কোনো ডেটা প্রসেসিং সিস্টেম ধ্বংস করা মানে শুধু একটি ভবন ঘুরিয়ে দেওয়া নয়, বরং শত্রুর সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার একটা অংশ কেড়ে নেওয়া। একইভাবে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস মানে কেবল একটি অস্ত্র হারানো নয়, বরং পুরো প্রতিরক্ষা নেটওয়ার্কের একটি অংশে ফাটল ধরানো। নতুন করে আলোচনায় উঠে এসেছে ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি কাদর মিসাইল। শাহাব 3 পরিবার থেকে বিবর্তিত এই দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের আনুমানিক পাল্লা প্রায় 2000 কিলোমিটার, যা ইরানের সীমানা ছাড়িয়ে ইউরোপের একাংশকে নাগালে আনতে সক্ষম বলে দাবি করা হয়। সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলায় ইতিমধ্যেই এই মিসাইল ব্যবহারের প্রমাণ মিলেছে, আর বিশ্লেষকদের মতে এটি এখন যুক্তরাষ্ট্রের থার্ড এবং ইসরায়েলের অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কাদারের কারিগরি বিবরণও চোখ কপালে তোলার মতো। প্রায় 16.6 মিটার লম্বা এই মিসাইল বহন করা হয় মোবাইল লঞ্চার থেকে, ফলে উৎক্ষেপণের আগে যে কোনো সময় অবস্থান বদলানো সম্ভব। 2 ধাপের সলিড ফুয়েল প্রপালশন সিস্টেম একে দেয় দ্রুত উৎক্ষেপণ ক্ষমতা আর বর্ধিত পাল্লা। প্রায় 17,500 কিলোগ্রাম ওজনের এই মিসাইল বহন করতে পারে 750 কিলোগ্রামের ওয়ারহেড, আর গতিবেগ পৌঁছাতে পারে ম্যাক 9 পর্যন্ত, যা একে তার শ্রেণীতে অত্যন্ত দ্রুত গতির অস্ত্রে পরিণত করেছে। সাম্প্রতিক কিছু ছবিতে ধরা পড়েছে আরও এক গুরুত্বপূর্ণ তথ্য। ক্ষতিগ্রস্ত একটি কাদার রি-এন্ট্রি ভেহিকলে দেখা গেছে মাল্টি এলিমেন্ট CRPA অ্যান্টেনা অ্যারে, যা ইঙ্গিত দেয় মিসাইলের ওয়ারহেড অংশে হয়তো সুরক্ষিত স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম বসানো ছিল। প্রযুক্তিগত মূল্যায়ন বলছে এই ধরনের CRPA ব্যবস্থা মানে ইরান তার ব্যালিস্টিক মিসাইলের গাইডেন্স স্থাপত্যকে আরও উন্নত করছে, জ্যামিং আর নেভিগেশন সিগন্যাল স্পুফিংয়ের বিরুদ্ধে বাড়তি সুরক্ষা যোগ করে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, শুধু উন্নত GNSS রিসিভার থাকলেই মিসাইলের নির্ভরতা নিশ্চিত হয় না। চরম গতিতে ছুটে চলা কিংবা তীব্র ইলেকট্রনিক আক্রমণের মুখে থাকা অবস্থায় বিশ্বস্ত গাইডেন্সের জন্য প্রয়োজন হয় শক্তিশালী ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমও। উন্নত জাইরোস্কোপ আর অ্যাক্সেলারোমিটার প্রতি মুহূর্তে পরিমাপ করে মিসাইলের গতি, ঘূর্ণন আর ত্বরণ, ফলে স্যাটেলাইট সংকেত দুর্বল বা বিকৃত হয়ে গেলেও মিসাইল তার অবস্থান ও গতিপথ হিসাব করে চলতে পারে। রাত গভীর, মরুভূমির বুকে একটা মোবাইল লঞ্চার নিঃশব্দে দাঁড়িয়ে। ক্যামেরা জুম করলে দেখা যায় দুটো আলাদা প্রজন্মের প্রযুক্তি এক শরীরে জোড়া লাগানো। এই একটি ছবি যেন পশ্চিমা বিশ্লেষকদের ঘুম কেড়ে নিয়েছে, কারণ যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইরান থেমে নেই, বরং নিঃশব্দে নিজের অস্ত্রাগারকে নতুন করে সাজাচ্ছে সে। কয়েকদিন আগে প্রকাশিত কিছু উৎক্ষেপণ ছবি নিয়ে এখন তোলপাড় চলছে প্রতিরক্ষা বিশ্লেষকদের মহলে। সামনে আসা তথ্য বলছে, হজ কাসেম নামের মিসাইলের বুস্টারের সঙ্গে জোড়া লাগানো হয়েছে খাইবার শেকার নামের আরেকটি মিসাইলের ওয়ারহেড। দুটো একেবারে আলাদা প্রকল্পের প্রযুক্তি, একেবারে আলাদা বাহিনীর হাতে তৈরি, আজ হঠাৎ এক ফ্রেমে। হজ কাসেম চলে কঠিন জ্বালানিতে, রাস্তায় চলাচল করা লঞ্চার থেকে ছোড়া যায়, পাল্লা প্রায় 1400 কিলোমিটার, বহন করতে পারে 500 কেজির কাছাকাছি ওয়ারহেড। এই মিসাইল বানানো হচ্ছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ফাতা 110 পরিবারের উত্তরসূরি হিসেবে। আর খাইবার শেকান এটা এসেছে সম্পূর্ণ ভিন্ন রাস্তা ধরে, তৈরি হয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ শাখায়। পাল্লা প্রায় 1450 কিলোমিটার, ওয়ারহেড প্রায় একই ওজনের। সমস্যা হলো এই দুই মিসাইলের বুস্টারের ব্যাস আলাদা, প্রায় 12 সেন্টিমিটারের ফারাক।
মানে শুধু জোড়া লাগালেই চলবে না, পুরো কাঠামো নতুন করে বানাতে হবে। উড্ডয়নের সময় ভারসাম্য আর মহাকর্ষ কেন্দ্র নতুন করে হিসাব করতে হবে, বায়ুগতিবিদ্যা নতুন করে যাচাই করতে হবে। এটি কোনো শখের কাজ নয়, এর পেছনে লাগে পুরো দস্তুর প্রকৌশল দল, পরীক্ষামূলক উৎক্ষেপণ, বছরের পর বছর গবেষণা। আরও একটি ছবি সামনে এসেছে, একই হজ কাসম বুস্টারের সঙ্গে জোড়া লাগানো ফাতা 1 নামের এক ম্যানুভারিং ওয়ারহেড, যেটা লক্ষ্যের দিকে যাওয়ার শেষ মুহূর্তে নিজের গতিপথ পাল্টাতে পারে। এমন ওয়ারহেড ঠেকানো সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অনেক কঠিন। আর এই খবরটাই পশ্চিমা দাবির মুখে বড় প্রশ্ন তুলে দিয়েছে। মাসের পর মাস ধরে বলা হচ্ছিল ইরানের মিসাইল কারখানা নাকি ভেঙে পড়েছে, নতুন কিছু বানানোর সামর্থ্য নাকি অবশিষ্ট নেই। অথচ মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা, নতুন সংমিশ্রণ, নতুন নকশা, নতুন সক্ষমতা। এখন আসি আরেকটা নাম নিয়ে, যেটা এই মুহূর্তে ইউরোপের ঘুম কেড়ে নিচ্ছে, কাদার। ইরানের দীর্ঘতম পাল্লার মিসাইলগুলোর একটি শাহাব 3 পরিবার থেকে আসা এই মিসাইলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এটি ইতিমধ্যে বাস্তব যুদ্ধে ব্যবহৃত হয়েছে, প্রতিশোধমূলক হামলায় এর ব্যবহার দেখা গেছে। কাদারের দৈর্ঘ্য প্রায় 16.5 মিটার, গতি নাকি পৌঁছাতে পারে ম্যাক 9-এর কাছাকাছি, উৎক্ষেপণ ওজন প্রায় 17,500 কেজি, বহন করতে পারে প্রায় 750 কেজির ওয়ারহেড। এই একটি মাত্র মিসাইলই এখন থার্ড আর ইসরায়েলের অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এখানে ইউরোপের জন্য সতর্কবার্তা। বিশ্লেষকদের হিসাব বলছে কাদার, খোরামশার আর সেজিলের মতো মিসাইলগুলোর নাগালের মধ্যে পড়তে পারে রোমানিয়া, বুলগেরিয়া, গ্রিস, সাইপ্রাস আর ইউক্রেনের একটি বড় অংশ। এমাদ আর খাইবার শেকানের মতো মিসাইল পৌঁছাতে পারে কিয়েভ কিংবা বুখারেস্ট পর্যন্ত। এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় খোরামশার। তরল জ্বালানির এই মাঝারি পাল্লার মিসাইল প্রায় 1,500 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে, পাল্লা প্রায় 2000 কিলোমিটার, আর এটাও রাস্তায় চলাচলকারী লঞ্চার থেকে ছোড়া সম্ভব। পারস্য উপসাগরের নীল জলরাশির ওপর এক থমথমে নীরবতা। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রানওয়েতে নীরবে এসে নামল একটি বিশেষ সামরিক বিমান। ককপিটের লাল আলোয় ফুটে উঠল মস্কো থেকে আসা রাশিয়ার প্রথম সারির পারমাণবিক বিজ্ঞানীদের মুখ। ওয়াশিংটন যখন ভেবেছিল সামরিক হামলা আর অর্থনৈতিক অবরোধ দিয়ে তেহরানকে একঘরে করে ফেলা গেছে, ঠিক তখনই দাবার ছকে ডোনাল্ড ট্রাম্পকে পুরোপুরি স্তব্ধ করে দিয়ে এক মাস্টার স্ট্রোক চাললেন ভ্লাদিমির পুতিন। পারস্যের বুকে রাশিয়ার এই পুনঃপ্রবেশ কেবল কিছু প্রকৌশলীর আগমন নয়, হোয়াইট হাউসের একক আধিপত্যের মুখে এক বিরাট চপেটাঘাত। সাম্প্রতিক উত্তেজনা ও মার্কিন হামলার হুমকির পর পশ্চিমের সামরিক বিশ্লেষকরা দাবি করেছিলেন ইরানের পারমাণবিক অবকাঠামো নাকি পঙ্গু হয়ে পড়েছে, কিন্তু বাস্তবতার চিত্র সম্পূর্ণ ভিন্ন। বুশহরের রিয়েক্টর ভবনগুলো অটুট, আর সেই সুরক্ষিত দুর্গে নতুন উদ্যমে প্রবেশ করতে শুরু করেছেন রুশ পারমাণবিক সংস্থা রোসাটম এর একের পর এক স্পেশালিস্ট। বিশ্ববাসীকে এক তীব্র বার্তা দিয়ে ইতিমধ্যে 25 জন শীর্ষ পরমাণু প্রকৌশলী সেখানে দায়িত্ব বুঝে নিয়েছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সংখ্যা 100-তে পৌঁছাবে। এর সরল অর্থ একটাই, পেন্টাগন যতই সামরিক শক্তি প্রদর্শন করুক না কেন, পারস্যের মাটি থেকে পরম মিত্রের হাত গুটিয়ে নেওয়ার কোনো ইচ্ছে মস্কোর নেই। আমেরিকা যেখানে পারমাণবিক অস্ত্রাগার গুঁড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছিল, সেখানে তেহরান আর মস্কো হাত মিলিয়ে দ্বিতীয় আর তৃতীয় রিয়েক্টর ইউনিটের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে। এদিকে ওয়াশিংটনে বসে ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমের সামনে ধীরে সুস্থে দাবি করছেন তারা নাকি পরিস্থিতি লো-কি বা নিয়ন্ত্রণের মধ্যে রাখছে। ইরানের ওপর নৌ অবরোধ চাপিয়ে দিয়ে তেহরানের মূল্যস্ফীতি আর অর্থনৈতিক সংকটের সুযোগ নিতে চাইছেন তিনি। ট্রাম্প পুরো বিষয়টিকে হালকা এক চেস গেম বা দাবার চাল হিসেবে দেখানোর চেষ্টা করছেন, কিন্তু বাস্তবতার ময়দানে তেহরান কোনো খেলা খেলছে না, তেহরান ইতিহাসের গতিপথ বদলে দিচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ওয়াশিংটনকে সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন, কোনো আত্মসমর্পণ বা মাথা নত করার রাজনীতিতে ইরান বিশ্বাসী নয়। ইরান কথা বলবে কেবল চূড়ান্ত শক্তির অবস্থান থেকে। একক জাতীয় ঐক্য, অদম্য সাহস আর সুদৃঢ় আত্মরক্ষার ভিত্তি নিয়ে দাঁড়িয়ে তেহরান এখন পুরো বিশ্বকে বাধ্য করছে তাদেরকে এই সংঘাতের প্রকৃত বিজয়ী হিসেবে মেনে নিতে। আমেরিকার দীর্ঘদিনের প্রতারণা আর আস্থার সংকটের কথা স্মরণ করিয়ে দিয়ে পেজিশকিয়ান স্পষ্ট করেছেন, ইরান তার সার্বভৌম অধিকারের 1 ইঞ্চি থেকেও পিছু হটবে না। তবে বিশ্ব ভূ রাজনীতির সবচেয়ে বিপজ্জনক এবং রোমাঞ্চকর মোড়টি ঘুরিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। বিশ্ব অর্থনীতির মূল ট্রাফিক লাইট স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালীকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে তারা ওয়াশিংটনের সামনে যে শর্তাবলী ছুড়ে দিয়েছে, তাতে পেন্টাগনের চোখ কপালে ওঠার উপক্রম। তেহরানের বার্তা একদম পরিষ্কার, যদি হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব অর্থনীতির জ্বালানি প্রবাহ আবার সচল দেখতে চাও, তবে ওয়াশিংটনকেও আগে নিজেদের উদ্ধত আর আক্রমণাত্মক আচরণ সূচাতে হবে। শুধু তাই নয়, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন আর ইরাকে ইরানের প্রতিরোধকামী মিত্রদের ওপর সব ধরনের হামলা চিরতরে বন্ধ করতে হবে।
মধ্যপ্রাচ্যের বুক থেকে আমেরিকার সমস্ত নৌ অবরোধ আর সামরিক উপস্থিতি গুটিয়ে নিতে হবে। দুটো চাপিয়ে দেওয়া সংঘাতের খেসারত হিসেবে ইরানের সমস্ত আর্থিক ক্ষতিপূরণ মেটাতে হবে, সমস্ত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং বিদেশে আটকে রাখা তেহরানের সমস্ত সম্পত্তি কোনো শর্ত ছাড়াই ফেরত দিতে হবে।